জ্বালানি তেল নিতে পাম্পে ভিড়, দীর্ঘ অপেক্ষায় ভোগান্তি, দ্বিগুণ ব্যয়ে রিজার্ভেও ধাক্কা। এক মাসে কমল $1.5 বিলিয়ন, খরচ সামলাতে $200 কোটি ঋণ চায় বাংলাদেশ। বৈশ্বিক সংকটের মধ্যেই চট্টগ্রাম বন্দরে একের পর এক ফিরছে জ্বালানিবাহী জাহাজ। এলএনজিবাহী 12টি সহ মার্চে এসেছে 39টি, খালাস শেষে ফিরে গেছে 32টি। চলন বিলে পুকুর খননের মহোৎসব, চলতি বছর তারাশে হয়েছে 300টি, কমছে আবাদি জমি। অপরিকল্পিত খননের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস উপজেলা প্রশাসনের। গাইবান্ধায় আবারও বাড়ছে গমের চাষ, আবাদ হচ্ছে চরের জমিতেও। আমদানির নির্ভরতা কমানোর লক্ষ্য, উৎপাদন বাড়াতে পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। এবং বৈরী আবহাওয়া আর ছত্রাক আক্রমণে ঝরে পড়ছে মুকুল। কাঙ্ক্ষিত ফলন নিয়ে দুশ্চিন্তায় নওগাঁর আম চাষিরা, মানহীন বালাইনাশক দিয়ে প্রতারণার অভিযোগ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি ফরহাদুর রহমান। সচিবালয়ে সকাল থেকে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। পানি ব্যবস্থাপনা সহ বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করবেন। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার প্রসূন আশিস। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, বিএনপির ইশতেহার অনুযায়ী বিভিন্ন বিশেষ উদ্যোগ নিয়ে মূলত কাজ করছে বর্তমান সরকার। আমি যদি আরেকটু বলি যে বেশ কিছু বিশেষ উদ্যোগ রয়েছে, সেগুলোর একটির পর একটি মূলত অগ্রাধিকার ভিত্তিতে এই সরকার বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে এবং সেগুলো নিয়ে মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত বৈঠক করে বাস্তবায়ন করে যায়। তার মধ্যে একটি ফ্যামিলি কার্ড ছিল, কৃষক কার্ড, এরকম আরও বেশ কিছু আছে। এর মধ্যে একটি বিষয় নিয়ে কিন্তু এরই মধ্যে কাজ শুরু হয়েছে, সেটি হচ্ছে খাল খনন কর্মসূচি। তো আজ একটি বৈঠক চলছে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিতে। এটি হচ্ছে পানি ব্যবস্থাপনা বিষয়ক বৈঠক। এই প্রথম পানি ব্যবস্থাপনার সার্বিক দিক নিয়ে মূলত একটি বৈঠক চলছে, যদিও খাল খনন কর্মসূচি এই পানি ব্যবস্থাপনারই একটি অংশ। আমি যদি একটু বিস্তারিত বলি, অর্থাৎ বিএনপির নির্বাচনী ইশতেহারের মধ্যে কিন্তু পানি ব্যবস্থাপনা বিষয়ে বেশ কিছু অঙ্গীকার রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে তিস্তা সহ উত্তরাঞ্চলের যে তিস্তা নদী বা তিস্তা মহাপ্রকল্প, সেই মহাপ্রকল্প সহ কিন্তু ভারতের সঙ্গে যে সমস্ত অভিন্ন নদীগুলো রয়েছে বাংলাদেশের, এই নদীগুলোর ব্যাপারে কিন্তু স্পষ্ট কিছু অঙ্গীকার রয়েছে। এই নদীগুলোর খনন কর্মসূচি, নদীগুলোর সংরক্ষণ অবস্থা এবং দুদেশের মধ্যে যে পানির সুষম বন্টন, এগুলো কিন্তু রয়েছে। এছাড়া এই পানি ব্যবস্থাপনার মধ্যে সারা দেশের খাল বিল, এগুলো সংরক্ষণ ব্যবস্থা, এগুলো সংস্কার, সেগুলো রয়েছে। বিভিন্ন নদী ভাঙন রোধ করা, সেগুলো কিন্তু রয়েছে। তো এই পানি ব্যবস্থাপনার মধ্যে কিন্তু এগুলো রয়েছে। এবং আরেকটি বিষয় কিন্তু রয়েছে, ভারতের সঙ্গে যে ফারাক্কা পয়েন্টে যে আমাদের বাংলাদেশের সঙ্গে ভারতের যে পানির যে ব্যবস্থাপনা, পানির যে সুষম বন্টন, সেটিও কিন্তু এই অঙ্গীকারের মধ্যে রয়েছে। তো এই নিয়ে বৈঠকটি চলছে। আমরা দেখেছি যে পানি সম্পদ মন্ত্রী যিনি শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, তিনি এই বৈঠকে রয়েছেন। এছাড়া পানি বিষয়ে যে বিশেষজ্ঞ বাংলাদেশে রয়েছেন, তার মধ্যে অন্যতম একজন প্রকৌশলী ডক্টর আইনুন নিশাত, তিনি কিন্তু এই সভায় অংশ নিয়েছেন। তো এই মিটিং যখন শেষ হবে, আমরা হয়তো বুঝতে পারছি যে বিষয়গুলো বললাম নির্বাচনী ইশতেহারে রয়েছে, তার প্রত্যেকটি বিষয়ে কিন্তু এই মিটিংয়ে আলোচিত হবে। যখন মন্ত্রী বের হয়ে আসবেন এবং বিশেষজ্ঞরা বের হয়ে আসবেন, ঠিক তখনই আমরা জানতে পারবো যে কী নিয়ে আলোচনা হলো এবং কী ধরনের সিদ্ধান্ত হচ্ছে এই পানি ব্যবস্থাপনা বিষয়ে। মূলত এই ছিল সচিবালয় থেকে সবশেষ তথ্য। এছাড়া তারেক রহমানের সঙ্গে আরও কিছু ছোট বৈঠক রয়েছে, সৌজন্য সাক্ষাৎ রয়েছে, সেগুলোর তথ্য পেলেও জানিয়ে দিতে পারবো। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয় থেকে। এবার বাণিজ্য সংবাদ। জ্বালানির দ্বিগুণ ব্যয় মেটাতে গিয়ে আবারও পড়ছে রিজার্ভে খাতা। এক মাসে কমেছে প্রায় $1.5 বিলিয়ন। এই অবস্থায় বর্ধিত জ্বালানি ক্রয়ের খরচ সামলাতে IMF সহ দাতা সংস্থা থেকে $200 কোটি প্রত্যাশা বাংলাদেশ ব্যাংকের। যুদ্ধ দীর্ঘায়িত হলে রিজার্ভ আরও কমতে পারে শঙ্কা জানিয়ে জ্বালানি নিশ্চয়তায় ফরওয়ার্ড মার্কেটমুখী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। সেলিয়া সুলতানা রিপোর্ট। থেকে এত মোটরসাইকেল আসে আর এত গাড়িতে তেল নেয়, এটা আমরা সঠিক বুঝতে পারতেছি। খন্দকার সুমনের প্রশ্ন, যেখানে আগে ডিপোতে রাত 9টার পরও তেল থেকে যেত, সেখানে এত তেল নেয়ার গাড়ি এলো কোথা থেকে? প্রত্যেকটা গাড়ি টাঙ্কিতে তেল আছে, তেল থাকা অবস্থায় তারা তেল নিতেছে। 500 টাকা তেল নিয়েছিলাম ওই দিন,
মেবি 7 দিন হয়। গত 9 ডিসেম্বর প্রতি মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট MMBTUর এলএনজি আনতে ব্যয় হয়েছিল $10.37, সেখানে বর্তমানে দাম $19.77 মার্কিন ডলার। এ দামে দুটো কার্গো আসছে এপ্রিলে। বাংলাদেশি মুদ্রায় 2 কার্গোর দাম পড়বে 1,666 কোটি 79 লাখ টাকা। সব মিলে মধ্যপ্রাচ্যের অস্থিরতা আর দেশের সংকট কাটাতে জ্বালানি ব্যয় মেটাতে কমছে রিজার্ভ। যুদ্ধ দীর্ঘায়িত হলে ডলারের মজুদ আরও কমতে পারে এমন আশঙ্কা বিশ্লেষকদের। ফলে জ্বালানি উৎসে ঝুঁকতে হবে ফরওয়ার্ড মার্কেটে, অর্থাৎ যেখানে ক্রেতা ও বিক্রেতা ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ে পূর্ব নির্ধারিত মূল্যে পণ্য লেনদেনের চুক্তি করে। সরকার বাধ্য হয়ে কিন্তু স্পট মার্কেট থেকে এলএনজি, সারের কাঁচামাল সহ আরও অন্যান্য কিন্তু যে খনিজ বা জ্বালানি সেগুলো কিন্তু আমদানি করতে বাধ্য হচ্ছে। এখানে কিন্তু খরচটা যথার্থভাবে বেড়ে গেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান যুদ্ধের কারণে সৃষ্ট বর্ধিত জরুরি জ্বালানি ক্রয়ের ফলে বৈদেশিক লেনদেনের চাপ সামলাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সহ বহুপাক্ষিক অংশীদারদের কাছ থেকে অতিরিক্ত $200 কোটি পাওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া বড় ভরসা প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংক একটা কুইক পর্যালোচনা করে দেখেছে যে এই ইম্প্যাক্টটা আমাদের রেমিটেন্স ফ্লো এর উপর কীরকম আসতে পারে। তো সেইরকম একটা ধারণা থেকে হচ্ছে আগামী 1 বছরে আমরা হয়তো বা এই রেমিটেন্সের উপর তেমন নেগেটিভ প্রভাবটা আমরা পাবো না। তবে সংকট উত্তরণে বৈদেশিক শ্রমবাজারে প্রবাসীদের কাজের নিরাপত্তা নিয়েও ভাবতে হবে সরকারকে, এমন পরামর্শ বিশ্লেষকদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বিভিন্ন পাম্পে আজও জ্বালানি তেলের জন্য যানবাহনের লম্বা লাইন। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণিতে আছেন সহকর্মী অন্তরা সেন এবং দিনাজপুরে আছেন গোলাম নবী দুলাল। সরাসরি প্রথমে যাচ্ছি অন্তরার কাছে। অন্তরা, মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে সারা বিশ্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধি সহ যে সংকট দেখা দিয়েছে তার আজ কিন্তু লেগেছে বাংলাদেশেও। তাই রাজধানীর যে পাম্পগুলো রয়েছে সেগুলোতে এরকম গাড়ি আর মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখতে পাচ্ছি আমরা। গেল কয়েক সপ্তাহ ধরেই কিন্তু এরকম দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল সংগ্রহ করছে গাড়ি আর মোটরসাইকেলগুলো। তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কিন্তু তাদের জ্বালানি তেল সংগ্রহ করতে হচ্ছে। আমি যদি একটু দেখাই, আমার সামনে যে লাইনগুলো রয়েছে, যে গাড়ি আর বাইকের, এই লাইন কিন্তু অনেক দূর পর্যন্ত গিয়েছে। এই লাইন, আমি এখন এই মুহূর্তে আছি রাজধানীর বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে। এটিতে যে লাইন রয়েছে এই লাইন কিন্তু এই বিজয় সরণি ছাড়িয়ে মহাখালী ফ্লাইওভার পর্যন্ত গিয়ে পৌঁছেছে। এখানে অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদের জানিয়েছেন তারা সকাল, অনেকে আছেন যে 9টা থেকে অপেক্ষা করছেন, অনেকে আছেন ভোর থেকে অপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে দীর্ঘ লাইন পেরিয়ে এসে তারা তেল সংগ্রহ করছেন। এটা কিন্তু তাদের জন্য একরকম একটা ভোগান্তি বলা যায়, যে ঘন্টার পর ঘন্টা এই তীব্র গরমে রোদের মধ্যে তাদেরকে অপেক্ষা করে তেল সংগ্রহ করতে হচ্ছে। এর মধ্যে কিন্তু সরকার কিন্তু গতকালকে জানিয়ে দিয়েছে যে জ্বালানি তেলের দাম বাড়ার যে একটা আশঙ্কা ছিল সেটা কিন্তু সরকার গতকালকেই পরিষ্কার করে দিয়েছে যে জ্বালানি তেলের দাম কিন্তু এ মাসে আর বাড়ছে না, একই থাকছে। আর এরপরেও জ্বালানি তেলের কোনো সংকট থাকার কথাও কিন্তু বলেনি সরকার এখনো পর্যন্ত। কিন্তু লাইন ধরে কিন্তু লাইনে দাঁড়িয়ে সবাই তেল সংগ্রহ করছেন। এটি কিন্তু তাদের জন্য যেরকম শারীরিকভাবে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, মানসিকভাবেও কিন্তু তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন, যে এরকম দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের তেল সংগ্রহ করতে হচ্ছে। এতে তাদের কর্মক্ষেত্রে যেতে তাদের দেরি হচ্ছে, অনেকে অফিসে সময় মতো পৌঁছাতে পারছেন না। এই কারণে কিন্তু তাদের কর্মজীবনেও কিন্তু বেশ প্রভাব পড়ছে। এই যে তেলের যে তীব্র সংকটের কারণে এই যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এক একজনকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে, এটা কিন্তু এক ধরনের ভোগান্তি বলা যায়, যেটা গেল কয়েক সপ্তাহ ধরে অনেকেই পোহাচ্ছেন। এটি অনেক ধরনের ভোগান্তি। যাদের মোটরসাইকেল আছেন তারা অনেকেই দেখা যাচ্ছে মোটরসাইকেল কিনেছেন যে জ্যাম এড়িয়ে স্বল্প সময়ে কর্মস্থলে পৌঁছাবেন, কিন্তু তেলের সংকটের কারণে সময় মতো তেল না পাওয়ার কারণে কিন্তু তারা
তারা কিন্তু পারছেন না যে তেল সময় মতো সংগ্রহ করে ঠিক সময় কর্মস্থলে পৌঁছাতে। একই অবস্থা কিন্তু গাড়ির ড্রাইভাররাও কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করছেন, কিন্তু তেল সময় মতো পাচ্ছেন না, এতে কিন্তু তাদেরও কিন্তু অসুবিধা হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তেলের পাম্প থেকে। দর্শক দুঃখিত, যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরে যুক্ত হতে পারেনি, তবে রাজধানী ঢাকার জ্বালানি তেলের খবর জানছিলাম আমরা। এবার বন্দর বাণিজ্যের খবর। বিশ্ব সংকটের মাঝেও চট্টগ্রাম বন্দরে একের পর এক ফিরছে জ্বালানিবাহী জাহাজ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বন্দরের ডলফিন জেটিতে আছেন সহকর্মী কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। বিশ্ব সংকটের মাঝেও কিন্তু একের পর এক জ্বালানি বোঝা জাহাজ ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম আমাদেরকে নিশ্চিত করেছেন যে মার্চ মাসে অন্তত 39টি জাহাজ প্রবেশ করেছে চট্টগ্রাম বন্দরের জলসীমায়। এর মাঝে এলএনজি বাহী জাহাজ সর্বোচ্চ 12টি, এলপিজি বাহী জাহাজ রয়েছে 10টি, এবং এছাড়া ডিজেল বাহী জাহাজ রয়েছে, ক্রুড অয়েল বাহী জাহাজ রয়েছে 1টি, এবং ফার্নেস অয়েল বাহী জাহাজ রয়েছে, এবং ডিজেলের যে কাঁচামাল সেটি বাহিরে যাচ্ছে 8টি। তবে গতকালকে 2টি জাহাজ চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে অবস্থান নিয়েছে, যেগুলো এখন খালাস প্রক্রিয়া চলছে বলে আমাদেরকে বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। আর চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার যিনি রয়েছেন মশারিফ মোহাম্মদ আলামিন, তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু এখন জরুরি ভিত্তিতে জাহাজগুলি আসছে, তাই যত দ্রুত সম্ভব এইসব জাহাজের দ্রুত খালাস প্রক্রিয়া শেষ করে এইসব জ্বালানি তেলকে দ্রুত বাজারে পৌঁছানো যায়, সেই অনুযায়ী কাস্টম দ্রুত তাদের যে প্রক্রিয়াগুলো রয়েছে অ্যাসেসমেন্ট প্রক্রিয়া সেটি সম্পূর্ণ করছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এখন পর্যন্ত বলা চলে গত যে যুদ্ধ শুরু হওয়ার পর, উপসাগরে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হওয়ার পর যে সংকটের আশঙ্কা করা হয়েছিল, কিন্তু বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে, বিকল্প দেশগুলো থেকে জ্বালানি সংগ্রহ করতে পারছে। বিশেষ করে এলপিজি এলএনজি সংগ্রহ হচ্ছে সিঙ্গাপুর থেকে, সংগ্রহ হচ্ছে ইন্দোনেশিয়া থেকে, সংগ্রহ করা হয়েছে মালয়েশিয়া থেকে, সংগ্রহ করা হয়েছে অস্ট্রেলিয়া থেকে, সংগ্রহ করা হয়েছে, এমনকি আমাদের যে প্রতিবেশী দেশ ভারত থেকে কিন্তু একাধিক জ্বালানিবাহী জাহাজ প্রবেশ করেছে বাংলাদেশে, এবং সেগুলো খালাস প্রক্রিয়া শেষ করেছে। চট্টগ্রাম বন্দর কর্মকর্তা আমাদের কাছে যেটি জানিয়েছেন সেটি হলো যে 39টি জাহাজ গত এক মাসে চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেছিল, তার মাঝে 32টি জাহাজ পুরোপুরি খালাস প্রক্রিয়া শেষ করে আবারও ফিরে গেছে। 2টি জাহাজ যেটি গতকালকে এসেছে, সে একটি জাহাজ ডলফিন জেটিতে অবস্থান নিয়ে খালাস প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে, আর একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে রয়েছে, সেটিও খালাস চলছে। তবে একটি কথা বলা চলে যে সেটি হলো এলপিজি এবং এলএনজি আমদানি হয়েছে তুলনামূলক সবচেয়ে বেশি, অর্থাৎ এলএনজি এবং এলপিজি বাহী যেসব জাহাজ রয়েছে সেসব জাহাজ রয়েছে অবস্থান রয়েছে বঙ্গোপসাগর, গভীর বঙ্গোপসাগর অবস্থান নিয়ে তারা এলপিজি এবং এলএনজি খালাস করছে। আর যেসব ক্রুড অয়েল কিংবা ডিজেল কিংবা অন্যান্য যে বেস অয়েল বা জেট ফুয়েল এসেছে আমদানি হচ্ছে, সেগুলি খালাস হচ্ছে ডলফিন জেটিতে, এবং সেখান থেকে বিভিন্ন পদ্মা, মেঘনা, যমুনা, ইস্টার্ন রিফাইনারিতে ডিপোতে চলে যাচ্ছে, সেখান থেকে তাদের প্রক্রিয়া শেষ করে চলে যাচ্ছে বাজার। তবে একটি কথা হচ্ছে, সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হলে এর তেল যথাযথভাবে কোনো সংকট থাকবে না, এবং সাধারণ ভোক্তা যারা রয়েছে তারা তেল পাবে বলে আশা বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে গত এক মাসে 39টি জাহাজ প্রবেশ করেছে বন্দরে, এবং 32টি জাহাজ খালাস শেষ করে চলে গেছে, এবং একটি জাহাজ খালাস প্রক্রিয়া চলছে, গতকালকে প্রবেশ করেছে আরও 2টি জাহাজ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বন্দর থেকে। জ্বালানি আমদানির বিস্তারিত খবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। জ্বালানি সংকট, শিল্পের উৎপাদন ও চাপে পড়া রিজার্ভ বাড়াতে রফতানির গতিবৃদ্ধির উপায় ও বাস্তবতা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সাবেক সভাপতি আশরাফ আহমেদ। জনাব আশরাফ আহমেদ, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা জ্বালানি সংকটের কথা শুনছিলাম, সম্প্রতি রিজার্ভ সংকটের আলোচনা সামনে আসছে, রিজার্ভের খরচ বেড়েছে, সংকট আসলে কতটা, প্রভাব কতটা? প্রথমে যদি শুরু করি, দেখুন আমাদের জন্য কিন্তু এখন জ্বালানি তেলের থেকে আমাদের জন্য আরো বড় সংকটের জায়গা হচ্ছে এলএনজি। কারণ আমাদের যেখানে আমাদের এলএনজি মান্থলি ইম্পোর্ট বিল রাফলি আপনার $230 থেকে $280 লেভেলে থাকে, সেখানে তেলের ইম্পোর্ট ভ্যালু কিন্তু রাফলি 100 থেকে 150 মিলিয়ন ডলারে থাকে মাসে। ফলে যেটা হচ্ছে যে তেলের দাম, যেটা আমরা দেখছি যে তেলের দাম রাফলি আপনার 75-80 থেকে বেড়ে 110-120 লেভেলে যাচ্ছে, কিন্তু এলএনজির দাম কিন্তু মোটামুটি
$9 নিচ থেকে বেড়ে এটা প্রায় $20 $22 লেভেলে চলে গেছে। এবং আমাদের জন্য যেটা দেখা যাবে যে এর ফলে যে প্রত্যেক মাসে এলএনজির ইম্পোর্টের জন্য প্রায় $200 মিলিয়ন মতো লাগবে, 250 মিলিয়ন ডলারের মতো লাগবে এক্সট্রা। তেলের জন্য হয়তোবা সেটা $40 থেকে $50 মিলিয়ন এক্সট্রা লাগবে। সো সব মিলিয়ে রাফলি যেখানে আমাদের $500 বিলিয়ন মানে $550 থেকে $600 মিলিয়ন মধ্যে এনার্জি ইম্পোর্টের বিল হয়ে যায়, সেখানে হয়তোবা $200 থেকে $300 মিলিয়ন বেশি লাগবে। একদিক থেকে চিন্তা করলে আমরা যে $1.5 বিলিয়ন রিডাকশনের কথা বলছি, এটার কিন্তু একটা ছোট অংশ আসলে জ্বালানি তেল থেকে আসছে। এটার বাইরে আরো অনেক কিছু ইম্পোর্ট করতে হয় আমাদেরকে, সেটা একটা বড় ফ্যাক্টর। আর রিজার্ভে যদি আপনি চিন্তা করেন যে এই মুহূর্তে আমাদের টোটাল ইম্পোর্ট ইজ রাফলি $6 বিলিয়ন লেভেলে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাত্র যদি $15 বিলিয়ন লেভেলের রিজার্ভ থাকে, তাহলে সেটা কিন্তু তখন আমরা বলতে পারি যে আমাদের 2.5 মান্থসের যে স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট আছে সেটা মিট করে যাচ্ছে। সেই জায়গায় আমাদের রিজার্ভ কিন্তু কিছুটা কমার পরেও $30 বিলিয়ন উপরে থাকছে। সো এই মুহূর্তে আমরা মনে করি যে রিজার্ভের বর্তমান যে সিচুয়েশন, তাতে আসলে প্যানিক করার মতো কোনো কারণ নেই। কিন্তু যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় এবং মানে যেমন ধরেন আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যে যে সংঘাতটা চলছে সেটাতে মোটামুটি 1 মাস ধরে চলছে, জি 1 মাসের মতো চলছে। এটা যদি এখন এই অবস্থা, এবং তার মধ্যে কিন্তু আমরা দেখলাম যে তেলের দাম যতখানি বেড়েছিল তার থেকে আবার কিছুটা কমেও আসলো। এটার মানে হচ্ছে যে এক্সপেকটেশন হচ্ছে যে সংঘাতটা হয়তোবা খুব তাড়াতাড়ি সেটেলড হয়ে যাবে কিংবা কমে আসবে। সেই ক্ষেত্রে ইস্যুটা হচ্ছে যে সংঘাত দীর্ঘস্থায়ী না হলে, তেলের দামের উপরে প্রভাবটা যদি দীর্ঘস্থায়ী না হয়, তাহলে কিন্তু বড় ধরনের কোনো অর্থনৈতিক সংকট তৈরি হবে না। কিন্তু যদি সংঘাত যদি খুব তাড়াতাড়ি শেষ না হয়, শুধু আমরা না, সারা পৃথিবীতে একটা বড় ধরনের সাপ্লাই শক কিংবা অয়েল শক যদি বলি আমরা, সেটা ক্রিয়েটেড হবে। সেক্ষেত্রে শুধু যে আমরা এফেক্টেড হবো তা না, বাকি দেশগুলো খুব বড়ভাবে এফেক্টেড হবে। জি, কিন্তু একটি ব্যাপার আলোচনায় এসেছে, এই যে রিজার্ভের উপর চাপ, সে কারণে এছাড়া প্রাসঙ্গিক নানা বিষয় আলোচনায় রেখে বাংলাদেশ ব্যাংক প্রত্যাশা করছে IMF সহ দাতা সংস্থার কাছ থেকে তারা ঋণ পাবে। সেই বিষয়টি কিভাবে দেখছেন আসলে? সেই ঋণের প্রভাবটা আসলে আমাদের পরবর্তীতে কেমন পড়তে পারে? আমি যদি এভাবে বলি যে IMF এর লোনের যেই ট্রান্সটা নিয়ে কথা হচ্ছে, এটা হয়তো বা আমাদের জন্য যথেষ্ট খুব যে জরুরি তা না। কারণ আপনি যদি দেখেন যে আমাদের রিজার্ভের ভ্যালু যদি $30 বিলিয়ন উপরে থাকে, সেক্ষেত্রে আসলে $2 বিলিয়ন বড় করে সেটাকে $30 বিলিয়ন উপরে রাখাটা কিংবা $35 বিলিয়ন লেভেলে নিয়ে যাওয়াটা কতখানি জরুরি, সেটা একটু ভাবনা চিন্তা করার ব্যাপার আছে। কারণ আপনি যদি ওই যে গোয়িং ব্যাক টু আমাদের যে স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট, যদি দেখি যে আমাদের যদি আসলে $15 বিলিয়ন যদি 2.5 মান্থসের ইম্পোর্ট কাভার করে যায়, তাহলে আসলে 30-এর উপরে রিজার্ভ রাখাটার প্রয়োজনীয়তাটা নিয়ে আসলে একটু প্রশ্ন করা দরকার। আবার অন্যদিকে যেটা ইস্যু যেটা হচ্ছে যে দেখুন, আমরা যেমন গত 1-1.5 বছরে আমরা প্রায় $12-13 বিলিয়ন ঋণ নিয়েছি, এবং ঋণ নিয়ে কিন্তু সেই ঋণটা দিয়ে কিন্তু আমাদের রিজার্ভ $12-13 বিলিয়ন বেড়ে গেছে। কিন্তু এই যে আমরা ঋণটা নিয়ে রিজার্ভটা বাড়ালাম, এটার আসলে প্রাসঙ্গিকতা কতখানি সেটা একটু চিন্তা করার ব্যাপার আছে। কারণ ব্যাপারটা তো এমন না যে আমরা নেট এক্সপোর্ট করতে পারছি কিংবা নেট এই যে রিজার্ভ বিল্ড আপ হয়েছে, এটা আমাদের আসলে নিজস্ব শক্তিমত্তার উদাহরণ। এটা বরং বলা যেতেই পারে যে 20 বিলিয়ন থেকে বাড়িয়ে আমরা এটাকে $33 বিলিয়ন করেছি, কিন্তু তার যেই প্রসেসে আমরা এগিয়েছি তার প্রায় পুরোটাই এসে বৈদেশিক ঋণ থেকে, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB এদের বিভিন্ন এবং অন্যান্য দাতা সংস্থার কাছ থেকে আপনার পলিসি রেজ লোন কিংবা বাজেটারি সাপোর্ট হিসেবে এসছে। জি, এই যখন আলোচনা রিজার্ভের কথা বলছিলেন, একটু ফরওয়ার্ড মার্কেটের কথা নানান দিক থেকে আলোচনা এসছে, সেটি আসলে কেমন হবে আপনি কি মনে করছেন? দেখুন, ফরওয়ার্ড মার্কেটের বিশেষ করে যদি এলএনজি এবং পেট্রোলিয়ামের ক্ষেত্রে বলি, ফরওয়ার্ড মার্কেট জিনিসটা সবসময় কার্যকর, কিন্তু এটা কখন আপনি ফরওয়ার্ডটা করবেন তার উপরে ডিপেন্ড করে। আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমি যদি আজকে গিয়ে ফরওয়ার্ড মার্কেটে কিনতে চাই এলএনজি, মে মাসে ডেলিভারি হলে এটা আজকে $22 স্পট প্রাইস, মে মাসে ডেলিভারি হলে এটা এবার $20 $21। কিন্তু আমি যদি আগামী বছরের সেপ্টেম্বরে ডেলিভারি চাই, 2027 সেপ্টেম্বরে ডেলিভারি চাই, তখন হয়তো দেখবো এটা $13। যেই কারণে আমরা যেটা মনে করি যে আমাদেরকে স্ট্র্যাটেজি হিসেবে যেটা করা উচিত সবসময়, যে যখন আসলে এলএনজি কিংবা পেট্রোলিয়ামের দাম সর্বনিম্ন পর্যায়ে থাকে,
তখন একটা লং টার্ম কন্ট্রাক্ট করা। কারণ তাহলে যেটা হবে, আপনি ওই অ্যাডভান্টেজটা পাবেন যে এলএনজি যখন ধরা যাক যে $9 ছিল, কয়েক মাস আগেই ছিল $9 ছিল, তখন আমরা ফর লং টার্ম কন্ট্রাক্ট করলে আমরা হয়তো $10 $12 পেয়ে যেতাম, কিন্তু আজ, এবং সেটা ফরওয়ার্ড কন্ট্রাক্টও হতো। কিন্তু আজকে যখন আমরা ফরওয়ার্ড কন্ট্রাক্ট করতে যাব, তখন কিন্তু দেখবো যে 3 মাসের হলে $20 $22, কিন্তু 12 মাস হলে তখন আমরা মাত্র $13 পাচ্ছি, যেটা হয়তো বা আগের কয়েক মাস আগে আরো কমে পেতাম। তো এই যে ফরওয়ার্ড এন্ট্রি স্ট্র্যাটেজিটা, এটা আসলে খুব ভাবনা চিন্তা করে খুব ডিসিপ্লিন রাস্তায় করতে হয়। সেটা না করলে কিন্তু শুধু ফরওয়ার্ড প্রাইসিং করলে কিন্তু আপনার কাজ হবে না। আবার ফরওয়ার্ড পারচেজ প্রাইস এগ্রিমেন্ট করতেও কিন্তু সরকারের যে নীতিমালা যেগুলো আছে, প্রকিউরমেন্ট পলিসি যেগুলো আছে, ওখানেও হয়তো কাজ করতে হবে। অনেক ধন্যবাদ জনাব আশরাফ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জ্বালানি সংকট, শিল্পের উৎপাদনের চাপে পড়া রিজার্ভ নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ডিসিসিআই সাবেক সভাপতি আশরাফ আহমেদ। সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীতে চলছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির অভিযান। এই মুহূর্তে ফার্মগেট এলাকায় আছেন সহকর্মী মাসুদুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। সড়ক, ফুটপাত এবং বিভিন্ন মার্কেটের সামনের যে বর্ধিতাংশ, সেই বর্ধিতাংশর যে দোকানপাটগুলো বসানো হয়েছে সেটি পরিষ্কার করার জন্যই মূলত আজকের এই অভিযান। ডিএমপি এর আগেও এটি নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে, লিফলেট বিতরণ করেছে, করার পরে আজকে আনুষ্ঠানিকভাবে এই যে তাদের যে অভিযান সেটি শুরু করেছে। আজকে আমি এই মুহূর্তে আছি তেজগাঁও এলাকায়। এটি ফার্মগেটের থেকে ইন্দিরা রোডের দিকে যে সড়কটি, সেই সড়কে অভিযান শুরু হয়েছে। সকালে সেজান পয়েন্ট থেকে এই অভিযান শুরু হয় এবং এই অভিযান শুরুর পরে যখনই পুলিশের পক্ষ থেকে এখানে উপস্থিত হওয়ার শুরু হয়, তখন থেকে আমরা দেখেছি বিভিন্ন সড়কের ওপর যে অস্থায়ী দোকানগুলো ছিল এবং ফুটপাতের উপরে ফুটপাত পুরোটি দখল করে যে দোকানগুলো বসানো ছিল, পাশাপাশি মার্কেটের সামনে যেই বর্ধিতাংশে মার্কেটের বাদ দিয়েও রাস্তার উপরে দোকান চলে এসেছে, সেই দোকানপাটগুলো সরিয়ে ফেলার জন্য পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। অনেক দোকানই স্বউদ্যোগে সেগুলো সরিয়েছে এবং অনেক দোকানে আমরা দেখেছি যে বন্ধ করে এখান থেকে সটকে পড়েছে। তো এই যে ডিএমপির পক্ষ থেকে আজকে বলা হচ্ছে যে এই সড়কের যে দোকানগুলো, এগুলো তারা আজকে শুরুর দিনে আসলে হার্ড লাইন বা রেকার দিয়ে সরিয়ে যে নেওয়ার যে প্রক্রিয়া বা ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে যে জরিমানার যে প্রক্রিয়াটি, সেটি তারা এখনই করবে না। তবে তারা যেটি করবে যে তারা আজকে সতর্ক করেছে এবং তারা সফটলি এই বিষয়টি তারা সাময়িকভাবে একটি বড় পরিসরে এটি কার্যক্রম শুরু করতে চায়, যে কারণে তারা সপ্তাহব্যাপী অভিযান অব্যাহত রাখবে। আজকে তারা সতর্ক করে গিয়েছে, যদি তাদের এই সতর্ক বার্তার পরেও এই অভিযানটি তারা যদি এখান থেকে দোকান আবারও পুনরায় এখানে চালু করে, তাহলে কিন্তু তারা তাদের বিরুদ্ধে পুরোপুরিভাবে এখান থেকে তাদের যে দোকানপাটের যে মালামাল বা দোকানপাটটি, অস্থায়ী যে দোকানপাটগুলো, সেগুলো তারা একেবারে সরিয়ে তাদের যে ডাম্পিং স্টেশন সেখানে নিয়ে যাবে। তবে ডিএমপির পক্ষ থেকে যারা আছে তারা বলছে যে তাদেরকে সতর্ক করা হয়েছে, পাশাপাশি যারা এখানকার হকার রয়েছে বা দোকানের বর্ধিতাংশ বসিয়েছে তাদেরকেও বোঝানোর চেষ্টা করেছে। তারা তাদেরকে আশ্বস্ত করেছে যে এই ধরনের কার্যক্রম তারা ভবিষ্যতে করবে না। তবে অতীতেও আমরা দেখেছি যে এই যে তাদের যে এই কার্যক্রম, চোর পুলিশ খেলা, পুলিশ এসে এগুলো তুলে দেয়, আবারও তারা বসায়। তবে এবার সেটি হবে কিনা সেটি হয়তো অল্প কিছু সময় পরে বোঝা যাবে। তো এই ছিল আসলে আমার কাছে ডিএমপির অভিযানের সর্বশেষ তথ্য। ফার্মগেট থেকে সহকর্মী মাসুদুর রহমান। এবার জানাবো ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেনের খবর। বিস্তারিত জানাতে চাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। দর্শক, যেটি আমরা আসলে গতকালকে এবং তার আগের দিন যেটি দেখেছিলাম, নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছিল। আজকে কিছুটা ভিন্ন চিত্র আমরা যেটি দেখতে পাচ্ছি, ঊর্ধ্বমুখী প্রবণতা। এখন পর্যন্ত যে লেনদেন সেটি চলছে, সেটি 3 সূচকে কিন্তু বেড়েছে। প্রধান সূচকে বেড়েছে 1%, অর্থাৎ 79.51 পয়েন্ট। আর বাকি যে 2 সূচক আছে, অর্থাৎ সরিয়া সূচক, সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো রকম ঊর্ধ্বমুখী প্রবণতা তাদের মাঝে আছে। 13 পয়েন্ট বেড়েছে এবং বাছাইকৃত সূচকের ক্ষেত্রেও দেখছি আমরা 31 পয়েন্ট বেড়েছে। বাছাইকৃত সূচক 1991.86 পয়েন্ট এবং সরিয়া সূচকে আমরা যে দেখতে পাচ্ছি 1066 পয়েন্ট এবং প্রধান সূচক 5257.83 পয়েন্টে অবস্থান করছে। এবং এই যে যখন এই যে অবস্থা সূচকের, সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে আসলে লেনদেনের পরিস্থিতিও কিন্তু বেশ ভালো। অর্থাৎ আমরা যে দেখতে পাচ্ছি 234.69 লাখ টাকা কিন্তু লেনদেন হয়েছে এবং সেক্ষেত্রে দাম বেড়েছে 345টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 25টি, আর অপরিবর্তিত রয়েছে দেখতে পাচ্ছি আমরা যা 25টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আমরা দেখতে চাই এখন পর্যন্ত কারা আসলে লেনদেনে, অর্থাৎ শেয়ার বিক্রেতাদের সবশেষ শীর্ষ অবস্থা ধরে রেখেছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি একমি পেস্টিসাইড, গতকালকেও তাদের একই অবস্থা ছিল, সবচেয়ে শীর্ষ অবস্থানে তারা কিন্তু ছিল। তারা এখন পর্যন্ত তারা প্রায় 10 কোটি টাকার শেয়ার তারা বিক্রি করেছে। তার পরবর্তী অবস্থানে আছে আমরা দেখতে পাচ্ছি ওরিয়ন ইনফিউশন, তারাও গতকাল
টোটাল 5 যে শীর্ষ প্রতিষ্ঠান ছিল শেয়ার বিক্রিতে তাদের মাঝে ছিল। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে সান লাইফ ইন্স্যুরেন্স, তার পরবর্তী অবস্থান আছে সিটি ব্যাংক এবং খান ব্রাদার্স। এই যে কয়টি প্রতিষ্ঠান আছেন সেই কয়টি প্রতিষ্ঠান এখন পর্যন্ত শেয়ার বিক্রিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। তো এই ছিল এখন পর্যন্ত ডিএসসি সবশেষ আপডেট। দেখছেন এই সময়ের বাণিজ্য। সিরাজগঞ্জের চলনবিলে আবাদি জমিতে একের পর এক খনন করা হচ্ছে পুকুর। পরিসংখ্যান বলছে চলতি বছর শুধুমাত্র তারাস অঞ্চলে প্রায় 300 পুকুর খনন করা হয়েছে। এতে আবাদি জমি কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। এ অবস্থায় অপরিকল্পিতভাবে পুকুর খননের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছে অমৃত সেন। ধানের চেয়ে মাছ চাষে অধিক লাভ, তাই আবাদি জমিতে খনন করা হচ্ছে পুকুর। সিরাজগঞ্জের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত চলন বিল, এখানে একই জমিতে মৌসুম ভেদে ভুট্টা, ধান ও সরিষা চাষের আবাদ হয়। অভিযোগ উঠেছে বৃহৎ এ চলন বিল অঞ্চলের তারাস ও উল্লাপাড়া উপজেলায় প্রতিদিনই অপরিকল্পিতভাবে খনন করা হচ্ছে পুকুর। ফসলি জমি নষ্ট করে পুকুর করায় কমছে আবাদি জমির পরিমাণ, ব্যাহত স্বাভাবিক পানির প্রবাহ, স্থায়ী জলবদ্ধতার সংকট তীব্র হচ্ছে। কৃষকরা জানান, জমির মালিকরা ইজারাদারদের কাছে ফসলি জমি পুকুর খননের জন্য বার্ষিক চুক্তিতে লিজ দিচ্ছেন। গত কয়েক বছরে শুধুমাত্র তারাস অঞ্চলেই 1,500-এর বেশি পুকুর খনন করা হয়েছে। পুকুর খননের কারণে আমাদের এলাকায় জলবদ্ধতা হয়ে থাকে, আবাদ করতে পারি না। এইসব জমিতে আমার 25-30 মণ করে ধান হতো, 5-7 মণ করে শস্য হতো। এই অবৈধভাবে পুকুর খননের জন্য আমাদের জমি সব জলাবদ্ধ হয়ে যাচ্ছে, জমি আর চাষ করার মতো মোটেই নাই। কে কৃষি বিভাগ বলছে, কৃষিক্ষেত্রে দিন দিন হুমকির মুখে পড়ছে শস্য ভাণ্ডার, উৎপাদনেও বিরূপ প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। কৃষক যে ফসলটা যখন তুলবে তখনই বৃষ্টি বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে সেখানে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং ওই ফসলটা কৃষকরা ঘরে তুলতে পারে না। এর জন্য কৃষকের পাশাপাশি আমাদের পুরো দেশ এটা হচ্ছে ক্ষতির সম্মুখীন হচ্ছে। তবে অপরিকল্পিতভাবে পুকুর খননের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমরা এই অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের নিয়মিত মামলা দায়ের হচ্ছে, এছাড়াও হচ্ছে যে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হচ্ছে, অর্থদণ্ড প্রদান করা হচ্ছে। স্থানীয় কৃষকদের তথ্য মতে চলতি বছর শুধুমাত্র তারাস অঞ্চলেই প্রায় 300 পুকুর খনন করা হয়েছে, যার প্রভাবে এই উপজেলায় জলবদ্ধ ভূমির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 1128 হেক্টর। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। আজ 1 এপ্রিল সুন্দরবনে মধু আহরণ শুরু হবে। উদ্বোধন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বিস্তারিত জানাতে সাতক্ষীরা রেঞ্জের বোয়াগলিনীতে আছেন, সরাসরি চলে যাচ্ছি মমতাজ আহমেদ বাপির কাছে। সুন্দরবনের নদীতে কুমির, জঙ্গলে বাঘ, এই বাঘকে উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে মোয়ালরা মধু আহরণে বেরিয়েছে আজ থেকে 2 মাসের জন্য। এই সুন্দরবনে যে মোয়ালদের মধু সংগ্রহ, এই মধু সংগ্রহটি নিরাপত্তা বেষ্টনীতে আনতে তারা দাবি জানিয়েছে প্রশাসনের কাছে। তার কারণ তারা বলছে বারবার যে বাঘের ভয় তাদের লাগে না, কুমিরের ভয় তাদের লাগে না, তাদের সেই ভয় উপেক্ষা করে সংসারের জন্য তারা ঝাঁপিয়ে পড়ে এই 2 মাস মধু আহরণের জন্য, এবং তা দিয়ে যে জীবিকা হয় সেই জীবিকা দিয়েই তাদের সংসার চলে। তাদের একটি ভয়, এখন একটি আতঙ্ক বিরাজ করছে সুন্দরবনে, বনদস্যু। এই বনদস্যু আতঙ্ক তাদেরকে এই সুন্দরবনে আনতে অনীহা প্রকাশ করছে। এই বনদস্যুর হাত থেকে বাঁচতে তারা বারবার প্রশাসনের কাছে দাবি জানিয়েছে বন বিভাগের কাছে। সুন্দরবনের এই জলদস্যুর হাত থেকে যদি তারা নিরাপদে মধু আহরণ করতে পারে তবেই তারা লাভবান হবে, অন্যথায় তারা এবারও লসের সম্মুখীন হবে বলে আমাদের কাছে অভিযোগ করেছে। আমাদের কাছে জানিয়েছে যে সুন্দরবনের রয়েছে 10 থেকে 11টি জলদস্যু বাহিনী। এই জলদস্যু বাহিনীর হাত থেকে তারা বাঁচতে চায়। যদিও বন বিভাগ থেকে জানানো হয়েছে যে গত বছরের চেয়ে এবার বিএলসি বেশি নিয়েছে, বেশি মোয়ালরা বনে বলে জানিয়েছে বন বিভাগ। এই ছিল সাতক্ষীরার সুন্দরবন থেকে সর্বশেষ মধু আহরণের চিত্র। সাতক্ষীরা থেকে সহকর্মী মমতাজ আহমেদ বাপি।
কৃষি নির্ভর গাইবান্ধায় একসময় ধানের পর দ্বিতীয় প্রধান ফসল ছিল গম। নানা কারণে সেই গম চাষ কমে গেলেও এবার নতুন করে উদ্যোগ নিয়েছে জেলা কৃষি বিভাগ। চরাঞ্চলের বালুময় জমিকে কাজে লাগিয়ে জেলার বিভিন্ন উপজেলায় আবারও ব্যাপক জমিতে গম চাষ হয়েছে। ভালো ফলন ও দাম পেয়ে খুশি কৃষক। সোহেল রানার তোলা ছবি নিয়ে বিপ্লব ইসলামের রিপোর্ট। গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ঘাঘট নদীর কাজল ঢোপচর পরিত্যক্ত বালুময় এই জমিগুলো এখন ভরে উঠেছে সোনালী রঙের গম খেতে। কৃষি বিভাগের উদ্যোগে এবার এখানে বিঘার পর বিঘা জমিতে হয়েছে গমের চাষ। শুধু কাজল ঢোপচরেই নয়, জেলার অন্যান্য উপজেলাগুলোতেও এবার জমিতে ব্যাপক গম চাষ হয়েছে। মাঠ থেকে গম কাটতে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ধানের তুলনায় কম খরচে অধিক ভালো ফলন ও গম চাষে সার সেচ সহ অন্যান্য খরচ কম হওয়ায় আগ্রহ বেড়েছে কৃষকদের। অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের সার্বিক সহায়তায় ভালো ফলন পাওয়ায় আশাবাদী হয়ে উঠেছে কৃষকরা। এতে করে জেলায় আবারও গম চাষের নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে। ইনশাল্লাহ আমরা এবার যে ফলন পাচ্ছি তাতে আমরা আর গম ছাড়বো না। এর থেকে একটু খরচ কম, ফলন তো আমরা বেশি পাই, এতে আমরা খুশি। খুব ফলন তো খুব ভালো হয়েছে। ফলন অত্যন্ত ভালো, মোটামুটি ভালো, রোগ বালাই কম, সব দিক দিয়ে ভালো, কৃষক আনন্দ। দেশে গমের ব্যাপক চাহিদা থাকায় আমদানির উপর নির্ভরতা কমানো এবং জেলার বিস্তীর্ণ অনাবাদি জমি কাজে লাগাতেই এমন উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। গম চাষে আগ্রহী করতে কৃষকদের দেয়া হচ্ছে বিনামূল্যে বীজ, সার সহ অন্য সুবিধা। আর খরচটা অনেক কম, এখানে শুধু সেচ আর ওষুধ দেওয়া লাগছে, তাদের বীজ সার তো আমরাই সরবরাহ করছি। কৃষক অনেক খুশি এবং আগামী দিনে আমি আশা করি এখানে আরও ব্যাপক আকারে গম চাষ করা সম্ভব হবে। উপসহকারী কৃষি কর্মকর্তা থেকে শুরু করে আমরা যারা মাঠ পর্যায়ে আছি সকলেই আমরা গম চাষের জন্য এবং পরামর্শ এ বিষয়ে যে পরামর্শ প্রদান সেটা আমরা অব্যাহত রেখেছি। চরাঞ্চলের অনাবাদি জমি কাজে লাগিয়ে গম চাষে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। এতে যেমন বাড়ছে অতিরিক্ত ফসল উৎপাদন, তেমনই বাড়ছে কৃষকদের আয়। চলতি মৌসুমে ৩,২৭৮ হেক্টর জমিতে গমের চাষ হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। নওগাঁর আমবাগানগুলোতে এবার রেকর্ড পরিমাণ মুকুল এলেও বৈরী আবহাওয়া ও ছত্রাকের সংক্রমণে গুটি ঝরে পড়ছে। এতে কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় চাষিরা। এই সুযোগে জেলায় মানহীন বালাইনাশক কোম্পানির দৌরাত্ম্য বেড়েছে, যার ফলে প্রতারিত হচ্ছেন বাগান মালিকরা। তবে চলতি সপ্তাহের বৃষ্টিতে কিছুটা সজীবতা ফিরেছে বাগানগুলোতে। মানহীন কোম্পানির কীটনাশক ব্যবহার না করে কৃষি বিভাগের পরামর্শ নেওয়ার আহ্বান কর্মকর্তাদের। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। নওগাঁর আমবাগানগুলোতে এবার ছিল মুকুলের উপচে পড়া সমারোহ, কিন্তু তাপমাত্রার অস্বাভাবিক তারতম্য আর ছত্রাকের আক্রমণে গাছ থেকে ঝরে পড়ছে অপরিপক্ক গুটি। কিছু বাগানে নিবিড় পরিচর্যার মাধ্যমে ফলন টিকিয়ে রাখা সম্ভব হলেও বেশিরভাগ বাগানেই লক্ষ্যমাত্রা অনুযায়ী আম না আসায় হতাশায় পড়েছেন বাগান মালিকরা। তবে দীর্ঘ প্রতীক্ষার পর চলতি সপ্তাহের বৃষ্টি বাগানগুলোতে নতুন প্রাণের সঞ্চার করেছে। গাছের গুটি ধরে রাখতে চাষিরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, দফায় দফায় প্রয়োগ করছেন বিভিন্ন বালাইনাশক। অভিযোগ উঠেছে এই সংকটকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ী ও মানহীন বালাইনাশক কোম্পানির দৌরাত্ম্য বেড়েছে। চাষিরা বলছেন বারবার কীটনাশক ব্যবহার করেও সুফল মিলছে না, উল্টো বাড়ছে উৎপাদন খরচ। আমাদের বাগানগুলোতে আসলে শিলাবৃষ্টি হয়নি, আর এই যে বৃষ্টিটা হয়েছে এটা কিন্তু আমাদের বাগানের জন্য খুব জরুরি ছিল। মুকুল কিছু নষ্ট হয়েছে, নষ্ট হওয়ার পরেও বৃষ্টি হওয়ার কারণে কিছুটা ভালো হয়েছে। আমাদের আম বাজার ব্যবস্থাপনাটা খুব জরুরি দরকার। আমের গুটি দেখেই বাগানগুলোতে শুরু হয়েছে পাইকার ও ব্যাপারীদের আনাগোনা, চলছে দরদাম। তবে ব্যবসায়ীদের প্রত্যাশা শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এবং বাজার দর ভালো পেলে লোকসান কাটিয়ে ওঠা সম্ভব। বাগানে ফলন ধরে রাখতে তাদের পরামর্শ নিয়ে বালাইনাশক প্রয়োগ করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বালাইনাশক, ভেজাল কীটনাশকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা সময়ে সময়ে বিধি মোতাবেক আমরা এইগুলো কালেকশন করে এটা ঢাকাতে পাঠাই আর কি। যারা এগুলোর নিম্নমানের বালাইনাশক ইউজ করে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিয়ে থাকি। গত বছর জেলা থেকে 1100 মেট্রিক টন আম রপ্তানি হয়েছিল। গুণগত মান বজায় রাখতে পারলে এবার 1500 মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাড়িফোর, কাটিমন, নাগফজলি, আম্রপলি এমন অন্তত 23 জাতের সুস্বাদু আম বাণিজ্যিকভাবে চাষাবাদ করছেন বরেন্দ্র অঞ্চলের বাগানগুলোতে। জেলা কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে জেলায় 31,000 হেক্টর জমির বাগান থেকে 4,30,000 মেট্রিক টন আম পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
নওগাঁর নিয়ামতপুর ধানসুরা আমবাগান থেকে এমআর রকি, সময় সংবাদ। এবার মুক্তবাজারের খবর। সম্প্রতি 4 দফায় দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ 13,122 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সবশেষ বুধবার সকালে ভরিতে সর্বোচ্চ 3,266 টাকা বাড়িয়েছে। 22 ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে 2,47,977 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,36,721 টাকা, 18 ক্যারেটের 2,02,895 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 1,65,279 টাকা। চলতি বছর এখন পর্যন্ত দাম বেড়েছে 23,795 টাকা। বিশ্ববাজারে বাড়ছে সয়াবিন বীজ ও গমের দাম। সরবরাহ ঘাটতির কারণে বাজার ঊর্ধ্বমুখী বলে জানিয়েছে মার্কিন প্রতিষ্ঠান দ্য ট্রেডিং ইকোনমিক্স। এদিকে চাহিদা বেড়ে যাওয়ায় চড়েছে চালের দামও। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বিশ্ববাজারে সরবরাহ কমেছে সয়াবিন বীজের, যার প্রভাব পড়েছে দামে। সপ্তাহ ব্যবধানে প্রতি বুশেলের দাম 0.14% বেড়ে বুধবার সকালে বিক্রি হচ্ছে $11.72। বেড়েছে গমের দামও। 2024 সালের পর সর্বোচ্চ দাম বুশেল প্রতি দাঁড়িয়েছে $6.18। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 3.5%। চাহিদা বাড়ায় ঊর্ধ্বমুখী চালের বাজারও। সপ্তাহ ব্যবধানে প্রতি 100 পাউন্ডের দাম 3.64% বেড়েছে। তবে দাম কমছে ভুট্টার। সপ্তাহ ব্যবধানে প্রতি বুশেলের দাম কমেছে 1.84%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। ইরানের সাথে যুদ্ধ বন্ধ হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার বিকেলে হোয়াইট হাউসে নির্বাচন ও ডাকযোগে ভোট সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ইরানের সব নেতাকে শেষ করে দেওয়া হয়েছে, তাই যুক্তরাষ্ট্র চায় নতুন নেতৃত্বে ইরানের শাসন ব্যবস্থা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকরি রিপোর্ট। ইরান যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে, ফলে দাম আকাশচুম্বী। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন জ্বালানি তেলের দাম বেড়ে $4 পৌঁছেছে, কোথাও কোথাও তার চেয়েও বেশি। কোভিড মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এটি যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানির সর্বোচ্চ মূল্য। ইরানের সাথে চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়েই জ্বালানির এই সংকট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও উপলক্ষ্যটা ছিল যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডাকযোগে ব্যালট পাঠানো সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করা, কিন্তু স্বাভাবিকভাবেই উঠে আসে ইরান যুদ্ধ ও অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গ। ট্রাম্প জানান, ইরানের সাথে যুদ্ধ বন্ধ হলেই দ্রুত কমে যাবে তেলের দাম। এর আগে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানের সাথে যুদ্ধ বন্ধ হবে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র বারবার ইরানের সাথে যুদ্ধ বন্ধের সময়সীমা ঘোষণা করলেও তা কার্যকর হয়নি। বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্টের এই নতুন সময়সীমা কবে এবং কিভাবে কার্যকর হয় তা দেখার জন্য এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ও অ্যামাজনের মতো ক্লাউড প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় বাড়িয়েছে ক্লাউড কম্পিউটিং কোম্পানি ওরাকল। তাই ব্যয় সাশ্রয়ে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে কোম্পানি। কর্মী ছাঁটাইয়ের অংশ হিসাবে এরই মধ্যে ওয়াশিংটনে বাসা থেকে কাজ করা ও সিয়াটলের অফিস থেকে 491 জনকে চাকরিচ্যুত করেছে কোম্পানিটি, যা কার্যকর হবে 1 জুন থেকে। 2025 সালের মে মাস পর্যন্ত বিশ্বব্যাপী কোম্পানিটিতে 1,62,000 পূর্ণকালীন কর্মী ছিল। যদি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ওরাকল, তবে প্রতিষ্ঠানটির কর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ বিরাজ করছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জ্বালানি তেল নিতে পাম্পে ভিড়, দীর্ঘ অপেক্ষায় ভোগান্তি, আমদানিতে দ্বিগুণ ব্যয়ে রিজার্ভে ধাক্কা। 1 মাসে কমল $1.5 বিলিয়ন। খরচ সামলাতে $200 কোটি ঋণ চায় বাংলাদেশ। বৈশ্বিক সংকটের মধ্যে চট্টগ্রাম বন্দরে একের পর এক ফিরছে জ্বালানিবাহী জাহাজ। এলএনজিবাহী 12টি সহ মার্চে এসেছে 39টি, খালাস শেষে ফিরে গেছে 32টি।
এবং চলনবিলে পুকুর খননের মহোৎসব চলতি বছর 83 হয়েছে 300টি, কমছে আবাদি জমি। অপরিকল্পিত খননের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস উপজেলা প্রশাসনের। এই ছিল এই সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন ইমদাদুল হক। আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।